আমি বড় হলে এরকম মিটিং করব, মিছিল করব, বক্তৃতা করব। দেশ পরিচালনাটা আউট অ্যান্ড আউট আগের স্বৈরাচার কখনো ফিরবে না। বিএনপি কিছু প্রিএমশন করছে বলে আমার মনে হয়। ওই দলকে জায়গা দেওয়ার জন্য আরো দেরি করে করতে বলছেন, এই প্রশ্ন তাদের মধ্যে হয়েছে। এটা তারা বলছে, তারা নিজেরাও সম্ভবত জানে তারা যত চাচ্ছে তত দ্রুত হবে না। নয়া দিগন্তে আপনাকে স্বাগত। আপনি বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক উত্থান পতনের সাক্ষী। তো নিজে রাজনীতিতে কিভাবে আসলেন? অনেক বছর আগের কথা। আমি যখন স্কুলে পড়তাম, ঢাকায় আরবিটরের স্কুলে ক্লাস 9 এসে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই আমি ইউনিভার্সিটি যাওয়া আসা করতাম। আমার মেজো ভাই ছিলেন, উনি ছাত্র রাজনীতিতে খুবই যুক্ত ছিলেন। ওনার কাছে গল্প শুনতাম, আমতলায় যেতাম, মিটিং শুনতাম। এবং আমি একটা দুটো সেই সময়ও ছাত্র সংগঠনের ছাত্র মারামারি দেখেছি। আমার এরকম মনে হয়েছে যে খুব সাহসের সাথে কাজ করতে পারে, ওদেরকে সবাই পছন্দ করে। তা আমাদের মনে হয় ছোটো মনের মধ্যে একটা করতো, ছবি হয়ে যেত যে আমি বড় হলে এরকম মিটিং করব, মিছিল করব, বক্তৃতা করব। এরকম ভাবতে ভাবতে শুরু। কলেজে যখন গেছি, ঢাকা কলেজে, তখন সুযোগ ছিল না, কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। ভোট হতো, সেই ভোটে যোগ দিয়েছিলাম এবং ভোটে আমি খুব সক্রিয় ছিলাম। তারপরে যখন ইউনিভার্সিটি ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন ফার্স্ট থেকেই সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দিলাম। আমি ডিবেট করতাম, তারপরে এমনি এক্সটেম্পোর বক্তৃতা যা যা হয়, ইউনিভার্সিটি লিটারি কম্পিটিশন হতো, ওগুলোতে যোগ দিতাম। ওগুলোতে সবগুলোতে আমি প্রায় ফার্স্ট হয়েছি এবং প্রাইজও পেয়েছি অনেকগুলো। এক ধরনের বক্তৃতা করবার নেশা আমার মধ্যে ছিল, বলতে পারলে ভালো লাগতো। এই করতে করতে জড়িয়ে গেলাম। রাজনীতিতে আসার সিদ্ধান্ত কিভাবে নিলেন আর কি? জড়িয়ে তো গেলেন। ওই যে বললাম, ঠিক আছে, সিদ্ধান্ত নিই যে এইটা করবো, এইভাবে, এরকম না। করতে করতে আমি যেমন, আমাকে খুব টানতো ছাত্র ইউনিয়ন, কিন্তু ছাত্র ইউনিয়নকে আমার একটু ডরপোক টাইপের মনে হতো, খুব সাহসী পদক্ষেপ নিতে পারতো না। এবং যখন ছাত্রদের গোলমাল হতো, তখন সবসময় ওরা পেছনে চলে যেত। ওই বিবেচনায় তখন তো সংগঠন দুটোই ছিল, ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ। আমি ছাত্রলীগ পছন্দ করেছিলাম এবং ছাত্রলীগে আমার বন্ধুবান্ধব প্রচুর ছিল। ওই যে বলে, চলতে চলতে ছাত্রলীগের অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়ে পুরোটাই জড়িয়ে গেলাম। ডাকসুর ভিপি হয়েছিলেন। এই যে তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিভাবে মূল্যায়ন করেন? এখন তো ধরেন আপনি গত 15 বছরের কথা যদি বলেন, ছাত্র রাজনীতি বলে কিছু ছিলই না। কাজে এটার সাথে মূল্যায়ন করবার প্রশ্ন নয়। যদি তার আগের কথা বলেন, তাইলে বলবো, ধরেন আমাদের সময় রাজনীতির মধ্যে এক ধরনের সহনশক্তি ছিল, পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ ছিল। যত দিন গেছে তত এগুলো আস্তে আস্তে কমে গেছে এবং শেষের দিকে তো পুরোটাই হলো পেশি শক্তির উপর জোর হয়েছে। চাঁদাবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, আস্তে আস্তে অধঃপতিত হয়েছে। আমাদের তুলনায় ওটা বেশ খারাপ, আমি বলবো। আওয়ামী লীগ থেকে নাগরিক ঐক্য, আপনার এর আদর্শ মূল লক্ষ্য কী ছিল আর কি? আওয়ামী লীগ করেছিলাম কি, যখন সমাজতন্ত্র সারা পৃথিবীতে ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পূর্ব ইউরোপ পুরোটা ভেঙে গেল, তখন আমি এটার উপরে পড়াশোনা করতে শুরু করলাম। নিজের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হতো। এটা প্রধানত হলো ব্যক্তির সাথে সমষ্টির সম্পর্কের বিষয়টা। আমার কাছে মনে হলো, যখন বাম রাজনীতি বলছে ব্যক্তিকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে সমষ্টির স্বার্থের কাছে, কিছুদিন অভিজ্ঞতায় আমার মনে হলো তাতে করে ব্যক্তিই থাকছে না। ব্যক্তির যে একটা স্বকীয়তা আছে, নিজস্বতা আছে, তার নিজের একটা সৃষ্টি ক্ষমতা আছে, কোনো একটা কিছু পরিবর্তনে অনুঘটক হতে পারে, এগুলো এই রেজিমেন্টেশনের সিস্টেম অ্যালাউ করে না। এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙবার পরে আমি বিশেষ করে পেরেস্ট্রয়কা এবং গ্লাসনস্ট, যে দুটো মেইন থিওরির উপরে ভেঙে গেছে, এই দুটোর উপরে তাদের লেখা পড়েছি এবং আমার মনে হয়েছে যে ক্রাইসিসটা ওটাই, যে সমগ্রের মধ্যেই নিশ্চয়ই ব্যক্তির বিকাশ, কিন্তু ব্যক্তির বিকাশের পদ্ধতিটাও ডিফাইন থাকতে হবে, চিহ্নিত থাকতে হবে। এইটা সমাজতন্ত্রের মধ্যে নাই। ফলে ধরেন রাশিয়াতেই বিপ্লবের আগে যে অসাধারণ সব সাহিত্য তৈরি হয়েছে, ওইখানে প্লেখানোভের মতো দার্শনিক হয়েছে, ম্যাক্সিম গোর্কির মতো উপন্যাসিক হয়েছে,
প্লেখানবের মতো, কিন্তু বিপ্লবের পরে দেখবেন যে কোনো জায়গাতে সাহিত্য সংস্কৃতি কিছুরই সৃষ্টি নাই। তো এগুলো থেকে আমি মনে করেছি যে ওই রাজনীতির মধ্যে থাকা উচিত না, বরঞ্চ এমন কিছু হওয়া উচিত যেটা জনগণের কল্যাণকে বড় চিন্তার মধ্যে দেবে, কিন্তু একই সঙ্গে আবার ব্যক্তির স্ফুরণ বা ব্যক্তির বিকাশ, ব্যক্তির গঠনের জন্য কোনো বাধা হবে না। ধীরে ধীরে আমি মনে করেছি যে এটা একটা ওয়েলফেয়ার স্টেটে হতে পারে, জনগণের কল্যাণকে টপ প্রায়োরিটি দেবে, একই সাথে আবার ইন্ডিভিজুয়ালের বিকাশের ব্যাপারটাকেও সেখানে ডিফাইন করবে। আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? কোনো সময় না এরকম কোনো চ্যালেঞ্জ ফিল করি নাই। মানে ধরেন কোনো কিছুর সামনে পড়েছে, একটা সংকটের সামনে, সেটা পার হয়ে গেছি। ওইরকম করে যদি বলেন তাইলে যখন আমাকে জাসদ থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমি ডাকসুর ভিপি ছিলাম, ব্যাপক ছাত্র আমার পক্ষে ছিল, কিন্তু এত বড় একটা পার্টি থেকে বেরিয়ে এসেছি, অনেক বড় সংকট হতে পারত। আমি নর্মালি চলেছি, আমি আমার মতো করে কর্মপদ্ধতি ঠিক করেছি, এটাকে মোকাবেলা করবো কীরকম করে, আমি জিতেছি তাতে। আমি এমনকি যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছি তখন একদম একা ছিলাম। মানে আমি ওই দলের মধ্যে কোনো ভাঙনের চেষ্টা করিনি, আমার পক্ষে লোক আনবার চেষ্টা করিনি, সেটা আসলে চেষ্টা করলে লাভও হতো না, কারণ ওখানে ব্যক্তির চাষ, ব্যক্তিবাদের চাষ এমন হয় তার এগেনস্টে, মানে বঙ্গবন্ধু আর শেখ মুজিব বা তার কন্যা, তার বাইরে সে কিছু করার কথা কেউ ভাবেই না। ফলে আমি একাই হেঁটে হেঁটে চলে আসছিলাম। তো তখন নিজের মতো করে টকশো করছি, লিখছি, সবার সাথে কথাবার্তা বলছি, বিভিন্ন সেমিনারে বক্তৃতা করছি। অনেক শৈবাল আমার সাথে আসলে, যেটাকে বলে দ্যাট আই কুড গ্যাদার মসেস, অনেক শৈবাল জড়ো করতে পেরেছিলাম, একটা সংগঠন করলাম। এই সংগঠন চলতে চলতে আজকের নাগরিক ঐক্য, এটাও কোনো কঠিন মনে হয়নি আমার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে আমরা যেতে চাই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? মানে এক কথায় তো এটা বলা যাবে না। দেখেন, অনেক বড় একটা লড়াই হয়েছে, বিশ্বের ইতিহাসে প্রায় অনন্য একটা ঘটনা। যেরকম করে এখানকার মানুষ জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এরপরে ন্যাচারালি আকাঙ্ক্ষাটা এরকম হয়েছে যে একটা ভালো দেশ গড়ব, আগের স্বৈরাচার কখনো ফিরবে না, আগের অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন যা যা হয়েছে, আয়নাঘর, এগুলো হবে না। এরকম একটা সমাজ নির্মাণ, আপনি বড় যুদ্ধ জয় করলেই যেরকম সমাজ নির্মাণ হবে তা তো নয়। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা একটা ধরন, কিন্তু ওই রকম দেশ গড়বার লড়াইটা ভিন্ন। এখানে অনেক বেশি মেধা, আন্তরিকতা, বুদ্ধিবৃত্তি, কমিটমেন্ট লাগবে। ওই রকম করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে নাই। বড় বড় দলগুলো শুধু গুণগত মান কখনো বাড়াবার চেষ্টা করেনি, জনগণের প্রতি ভালোবাসার পরীক্ষা দেয়নি, এবং দেশ গড়বার যে একটা প্রতিযোগিতার মতো হয়, অথবা আপনার এই অভিপ্রায়কে আপনি আরও বেশি শানিত করতে থাকেন প্রতিনিয়ত কাজের মধ্যে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, এগুলো হয় না। এখন আমি মনে করি যে মূলত যেমন রাজনীতিটা বদলাতে হবে, রাজনৈতিক দল গুণগতভাবে বদলাতে হবে, দেশ শাসনভার সেটারও গুণগত মান ভালো হতে হবে। এই যে সংস্কার টংস্কার বলা হচ্ছে, অনেক ভালো ব্যাপার ছিল গণতন্ত্রের জন্যে, এগুলো হওয়ার কথা। সবগুলো দল মিলে এটা করতে পারবে কি না আমি জানি না। খুবই বড় চ্যালেঞ্জ একটা, যে সংস্কারটা প্রয়োজন সেটা করা। কিন্তু আমাদের কারো ক্ষমতায় যাওয়ার তাগাদা বেশি থাকবে, কারো কাউকে ঠেকাবার তাগাদা থাকবে, কারো নতুন নতুন রাজনৈতিক স্বার্থ থাকবে। এগুলো রাজনীতিতে থাকেই। এগুলোকে সামাল দিয়ে একটা রাইট ডিরেকশন সেট করতে পারা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব ছিল। তারা যে সেটা করছে আমার তা মনে হচ্ছে না। এইটা আরেকটা সংকট। রাজনীতিতে অপার সম্ভাবনা আছে, রাজনীতিতে অপার চ্যালেঞ্জও আছে। কোনটা জিতবে জানি না। দেশের বর্তমান অবস্থায় সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বা সফলতা কোনটা দেখেন আপনি? সফলতা খুব দেখি না। মানে এই মানুষগুলো, ডক্টর ইউনূস যেরকম বলেন, তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সফল, কিন্তু এখন কর্মক্ষেত্রটা তো তাদের আগেরটা না। এখন কর্মক্ষেত্র আরও বড়, দেশ পরিচালনা করা, যার কোনো অভিজ্ঞতাই তাদের নেই। এবং আমার মাঝে মাঝে মনে হয় এই উপদেষ্টারা, এমনকি প্রধান উপদেষ্টা, এটাই বোঝেন না যে দেশ পরিচালনাটা আউট অ্যান্ড আউট পরিপূর্ণভাবেই একটা রাজনৈতিক কর্মকাণ্ড। গভর্নেন্স ইজ পলিটিক্স, পলিটিক্সের বাইরে না। কিন্তু এরা পলিটিক্স পছন্দ করেন না। মানে রাজনীতি দেখলে
আনকমফোর্টেবল ফিল করেন, অনেক বেশি জটিলতা, হয়তো অনেক সমস্যা আছে, এবং এত ধরনের ইন্টারাকশন, এত ধরনের রিয়াকশান এগুলো ফেস করতে পারেন না। ফলে তারা পুলিশকে রিঅর্গানাইজ করতে পারেননি ঠিকমতো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা আমলাতন্ত্রকে ঠিক করতে পারেননি, জিনিসপত্রের দাম কমাতে পারেননি। সংস্কারের কথা বলছেন কিন্তু সেটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তৈরি করতে পারেন নাই। সংস্কারের জন্য সবচাইতে বড় অংশীজন যারা পলিটিক্যাল পার্টি, তাদের সাথে নিজেদের মত বিনিময় পর্যন্ত এখন পর্যন্ত করেননি। তো আমি সাকসেস কী বলবো, একটাই আছে, সেটা হচ্ছে এরা কোনো রাজনীতি করবেন এটা জনগণ জানে, এটা তারা পরিষ্কার করতে পেরেছে, এটা তারা অতীত আন্দোলনের বা তাদের অতীত অ্যাক্টিভিটি থেকে লোকে বুঝেছে, এই জন্য তাদের প্রতি সমর্থনটা এখনও আছে। একটি দল সবার সমর্থন নিয়ে ক্ষমতায় বাংলাদেশে কখনো ছিল না, এরা কোনো দল করেনি, কিন্তু এই টিম বা এই উপদেষ্টা পরিষদ জনগণের অকুণ্ঠ সমর্থন এখনও ভোগ করে, যদিও সাকসেসের কম। আপনি নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন না, সংস্কারের পক্ষে থাকছেন, কোনটাতে আছেন? আমি দ্রুত সংস্কার করে নির্বাচনের পক্ষে, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তারা বলছে, তারা নিজেরাও সম্ভবত জানে তারা যত চাচ্ছে তত দ্রুত হবে না। কেন বললাম কথাটা, ধরেন একদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের মধ্যেই ভোট দেওয়া সম্ভব। এখন জুলাই আগস্টের মধ্যে ভোট দেবে সম্ভব বলছেন, তো অনেক এজেন্ডা তো টাচই করা হয়নি। যেমন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের গতকালকে যেটুকু পত্রিকায় বেরিয়েছে, আজকে জমা দেওয়ার কথা, ওইখানে 504 জনকে নিয়ে আপার হাউস লোয়ার হাউস মিলিয়ে একটা পরিষদ হবে, এই ব্যাপারে নিষ্পত্তি হতে আলোচনা করতেই 2-3 মাস লেগে যেতে পারে। তো এগুলো তারা যে বোঝেন না তা তো নয়। তারপরে তারা বলছেন এই কারণে, সম্ভবত তারা বলতে চান এমন কোনো এজেন্ডা এখন আনবেনই না যেটা বিলম্বিত হতে পারে। মানে সাথে একটা ধরেন বড় প্রশ্ন তো তৈরি হয় যে সরকারে আছে, শিক্ষার্থীদের প্রতিনিধি হোক যারাই হোক, তারা রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, তৎপরতা চালাচ্ছে। তো আপনি কি ওই দলকে জায়গা দেওয়ার জন্য আরও সময় বাড়াচ্ছেন, তার জন্য সংস্কারের কথা আরও দেরি করে করতে বলছেন? এই প্রশ্ন তাদের মধ্যে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হয়েছে তারা আগেই স্থানীয় সরকারের নির্বাচন করতে চায়, যেটা এরশাদ সাহেব করতে চেষ্টা করেছিলেন, সম্মিলিতভাবে বিরোধী দল সেটা ঠেকিয়েছে। তো এগুলো কারণে বিএনপি কিছু প্রিএমশন করছে বলে আমার মনে হয়। না হলে ডক্টর ইউনূস তার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে যেরকম করে বলেছেন, সেটা ইজ ক্লোজ টু রোড ম্যাপ। যদি কম সংস্কার চান ডিসেম্বরের মধ্যে ভোট দেব, যদি ভালো সংস্কার চান তাহলে পরের বছর জুন জুলাই। হোয়াট ইজ দি প্রবলেম? 1 বছর 1.5 বছর তারা অপেক্ষা করতে পারবে না? আমি মনে করি পারবে। যদি সেই দিকে যায় তাহলে সেটা হবে, কিন্তু সেটা পজিটিভলি যেতে হবে, নাহলে তারা রিয়াকশন তো করবেই। 15.5 বছর যেই দলটি খুব বেশি রাজনীতি আন্দোলন জমাতে পারেনি, হঠাৎ করে ইউনূস সরকারের উপরে তাদের এত বেশি হচ্ছে চাপাচাপি কেন? প্রথম কথা হচ্ছে 15.5 বছর তারা আন্দোলন জমাতে পারেনি বলে যে কথাটা বললেন, সেটা একটু একপেশে হয়ে গেল। কেন বলছি একপেশে? মানে ধরেন আপনি যদি তার জবাবে পাল্টা বলেন 20 দিনের মধ্যে দেখেন কত বড় ঘটনা ঘটে গেল। ওই 20 দিন কিন্তু গত 15 বছরের নির্যাস, না হলে এটা হতো না। মানে একটা সরকারকে আনপপুলার বানাতেই 15 বছর লেগেছে। জীবন গেছে, রক্ত গেছে, আয়নাঘর, জেল কাটা, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। সেই নির্যাসের উপর দাঁড়িয়ে পার্থক্য হচ্ছে বড় দল হিসেবে বিএনপি নিজেই যদি চ্যালেঞ্জটা নিত, আমি ফাইট করবো তোমাকে রাস্তায়, হয়তো পুরো জিনিসটা তারা হাতে থাকতো, ওরা ওটা করতে পারে নাই, সেটা ছাত্ররা করেছে, তাই পতাকা তাদের হাতে গেছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কিন্তু খেয়াল করবেন, সেই পতাকাও কি এখন ছাত্ররা নিজেরা একা একা ধরে রাখতে পারছে? সেটা পারবার কথা তো নয়, কারণ সমগ্র জাতি মিলেই দেশটা করতে হবে এখন আবার। আমরা একটু নাগরিক ঐক্যের দিকে যাই। নাগরিক ঐক্যের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় কী ধরনের ভূমিকা রাখতে চায়? আমি আপনাকে এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেটাই বলছি। প্রথম কথা, আমরা মনে করি ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আমরা মনে করি এই সংস্কারের কোনো একটা প্রতিপাদ্য আপনি ঐক্যমত্য ছাড়া করতে পারবেন না, তাহলে আরও বেশি
আলাপ আলোচনা, মত বিনিময়, ডিসকোর্স যাকে বলে, সেইটা লাগবে। আমরা তার পক্ষে বলছি সবসময়, আমরা আমাদের মত দিচ্ছি। কারণ আমরা এটা মনেই করি, আগে বলেছি যে 5 আগস্ট পর্যন্ত ফেসটা ছিল লড়াইয়ের, এখনও লড়াই, কিন্তু সেটা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্যে গেছে। কনস্টিটিউশনে কী পরিবর্তন হলে ভালো হবে, নির্বাচনী পদ্ধতিতে কি বদল আনলে নির্বাচনটা সঠিক হবে, এই চর্চার মধ্যে আমরা সম্পূর্ণ নিয়োজিত আছি। দলকে নিয়ে, আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ নিয়ে, আমাদের যে যুগপৎ আন্দোলনের একটা কাঠামো ছিল 42টা দলের মধ্যে, সেই জায়গাতেও আমরা এটা প্রতিনিয়ত লড়াই করছি, কথা বলছি। আর এছাড়া জনগণকে ইনভলভ করার জন্য যে কর্মসূচিগুলো দেওয়া লাগে সেটাও আমরা করছি। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দেশে আপনার দলের পরিকল্পনা একটু যদি বলতেন, মানে এই এখনই এটা এরকম করে বলা মুশকিল। কেন, নির্বাচনের চরিত্র বা নির্বাচনের রূপটা যে কি হবে তা বলা মুশকিল। ওই যেরকম সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বিশ্বে আমেরিকা একক শক্তি হয়ে গেছে, বাংলাদেশে এখন বিএনপি একক শক্তি। কিছু কিছু পরিমাণে ইসলামপন্থীরা গোছাচ্ছে, এগিয়ে আসছে, কিন্তু তারপরে তাদের মধ্যে যে ঐক্য চেষ্টা করেছে তা সেটা গড়ে ফেরি। ফলে এখনও বিএনপি আমার কাছে অপ্রতিদ্বন্দ্বী মনে হয়। তাদের একটা বড় সংকট হলো তাদের ইমেজটা ঠিক তাদের আয়তনের সাথে যায় না। ইমেজ নিয়ে প্রশ্ন আছে। এই 5 তারিখের পরেও তাদের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, এগুলো অভিযোগ উঠেছে। তাদের এটা আনসার করতে হবে। এটা প্রপারলি যে তারা আনসার করতে পেরেছে তা আমার মনে হয় না। ফলে ওই রিস্কও আছে, যেটা ফ্রান্সে হয়েছিল, 4 নম্বর পার্টি মাখর জিতে 1 নম্বর পার্টি হয়ে গেছে, কেউ বোঝেই নাই এইখানে যে কোন অঘটন ঘটবে। কারণ শেখ হাসিনার পতনটাই তো একটা অঘটনের মতো। এখন বিএনপি এই জন্যে তার সাথে অন্যদের নিতে চাই, যাদের দিয়ে ইমেজ ক্রাইসিসটাও তারা জবাব দিতে পারবে। এবং এটাও মনে করে, যেমন তারা জাতীয় সরকারের কথা বলেছে যে নির্বাচনের পরেই তারা জাতীয় সরকার করবে অন্যান্য দলগুলো নিয়ে। আমি মনে করি এটা টার্গেট এরকমই, যাতে একটা গুড গভর্নেন্স তারা উপহার দিতে পারে। আমি মনে করি খুবই ভালো একটা চিন্তা তারা করছে। এই সামগ্রিক বিষয়টার, আবার বলছি, রূপটা, চেহারাটা, চরিত্রটা কি দাঁড়াবে এইটা দেখার আছে। বিএনপির বিরুদ্ধে মোটা দাগে দেশে একটা অভিযোগ আছে, এক দল শোষণ করেছে, আরেক দল শোষণ করার প্রস্তুতি নিচ্ছে বা প্র্যাকটিস করছে। এটাকে আপনি কিভাবে দেখেন? মানে দুটো দলের গঠন প্রক্রিয়া যদি দেখেন, তার মধ্যে অলমোস্ট কোনো পার্থক্য নেই। মানে রাজনীতি একটা খুবই মহৎ পেশা বা বৃত্তি, বা যেরকম করেই বলেন। মহৎ কী অর্থে? আপনি দেশকে সেবা দিতে চান, কিন্তু আপনার যদি টার্গেটটা এমন হয়, আরে আসো, তুমি তো আছো সামনের নেতা, এখানে আর কে আছে, রিক্রুটমেন্টের পরে শুধু তাকে একটা লোভ দেখিয়ে করছেন। অথবা নমিনেশন দেওয়ার সময় দেখছেন ওই লোকটার টাকা আছে, ও ফাইট করতে পারবে, ওই লোকটার বংশগৌরব আছে, ও ভোট টানতে পারবে, ওই লোকটা দেশপ্রেমিক, ওই লোকটা ভালো, ওই লোকটা বোঝে, তাকে দিয়ে দেশের উপকার হবে, এই চিন্তার ভিত্তিতে করছেন না। এরকম করে যদি রিক্রুটমেন্ট এবং তার বর্ধনটা হয়, তাহলে কী আওয়ামী লীগ, কী বিএনপি, একই তো দাঁড়াবে। প্রক্রিয়াগত দিক থেকে আমি কোনো তফাৎ দেখি না। এই ক্রাইসিস উভয়ের আছে, এই জন্যে তাদের নামে অভিযোগগুলো উঠছে, এবং যা 52 তাহা 53, এটাই চলছে। তরুণদের রাজনীতিকে আপনি কতটুকু আশার আলো দেখেন? তরুণরা যদি রাজনীতিতে আসে, তারা কতটুকু জনগণের আশার প্রতিফলন করতে পারবে বলে মনে করেন? মানে যখন বিএনপি বলেন বা রাজনৈতিক দলগুলো বলেন সরকারের চ্যালেঞ্জটা দিতে পারেনি, তখন এই তরুণরা চ্যালেঞ্জ দিয়েছে, হ্যাটস অফ টু দেম। এটা ছাড়া এই সরকার যেতই না। এই সরকারের পরাজয়ের জন্য এজন্যেই তাদেরকে সর্বোচ্চ কৃতিত্ব দিতেই হবে আপনাকে। কিন্তু তারা যখন বলে যে আমরা নতুন রাজনৈতিক দল করব, তখন আমি দেখতে চাই যে তাদের রাজনীতিটা কী। এটা এখন পর্যন্ত তারা কিছু বলেনি। রাজনীতি কিন্তু হলে একটা আবেগের ব্যাপার নয়। রাজনীতি মানে একটা রাজ্যের নীতি, যেই নীতি অনুসরণ করে রাজ্য বা দেশ বা রাষ্ট্র সামনে যেতে পারবে, রাষ্ট্রের যারা নাগরিক তাদের সার্বিক কল্যাণ হবে, তার একটা প্রোগ্রাম লাগবে। এগুলো তারা কিছুই বলে নাই। ফলে এটাকে কী মূল্যায়ন করবো তা বুঝতে পারছি না। তারা যেটা বলে বেশিরভাগ হলো অতীত চর্বণ করার মতো। আওয়ামী লীগ আসতে দেবো না, সিরিয়াসলি, ঠিক আছে, সেইটা মানুষ হয়তো হাততালি দিচ্ছে, ভারত রুখে দাঁড়াতে হবে, তো ওইটাও হয়তো ঠিক আছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে ভারতকে আপনি
ঠেকে দিতে পারবেন না। ভারত অনেক বড় দেশ, আপনাকে এখানে রাজনীতিটা বলতে হবে যে আমি এইভাবে ভারতকে রুখে দিতে চাই, এইভাবে আওয়ামী লীগকে বন্ধ করতে চাই। সরকার কিন্তু এরকম বলে নাই যে আওয়ামী লীগকে তারা ব্যান করবে বা নিষিদ্ধ ঘোষণা করবে, বরঞ্চ তাদের আইন উপদেষ্টা, তাদের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তারা বলছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা আমাদের নেই। সেরকম যদি হয় তা আওয়ামী লীগ তো অনেক বড় পার্টি আসলে, এটা খালি আবেগ দিয়ে গালাগালি করলে কি চলে যাবে তা হবে না। তার সাথে সাথে কথা আছে, এখন যারা ক্ষমতায় আছে তারা যদি জনগণকে কমফোর্ট না দেয় তাহলে মানুষ মনে করবে কেন তখনও কি খারাপ ছিলাম, এখনও তো খারাপই আছে। এইটাও কিন্তু প্রপারলি অ্যাড্রেস হচ্ছে না, জিনিসের দাম কমানোর দিকে যেতে পারে নাই। আর সর্বশেষ যেইভাবে এই যে 100টা পণ্যের উপরে ফ্ল্যাট ট্যাক্স দিয়ে দিল, তারপরে আপনার ট্রাক বন্ধ করে দিল টিসিবির, তারপরে অনেকগুলো পরিবার অন্তত 44 লাখ পরিবারের কার্ড বন্ধ করে দিল, এগুলো থেকে মনে হয় যে তারা জনগণের কমফোর্ট নিয়ে ভাবছে না। তো এইটা যখন হবে না তখন এই ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চাই 2টি ভাত 1টি নুন, ওই সংস্কার টস্কার দাঁড়ো দাঁড়বে না, ওগুলো দেখতে চাই না। দাম কমাতে পারলে কমাও, নাহলে তোমার দরকার নেই। ওই জায়গায় ছাত্ররা ডিসক্রেডিটেড হবে, কারণ তারা মনে করে যে এরা হলো তাদেরই সরকার। এবং এইটাও মানুষ তো বলে তোমরা ক্ষমতায় থেকে পার্টি করো, ক্ষমতা থেকে ছেড়ে দিয়ে আসো, এটারও তাদের কোনো জবাব নেই। তারা শুধু একপাক্ষিকভাবে মনে হচ্ছে অনেকগুলো রাগী যুবক একসাথে এই সমাজের প্রতি তাদের রাগ থেকে তাদের সেগুলোই বলছে যাতে ওই অবস্থাগুলো না থাকে। কিন্তু সেটা আবেগে হবে না, একটা স্পষ্ট রাজনীতি দিয়ে করতে হবে। তারা যদি করতে পারে আমি মনে করি জনগণ তাদেরকে নিশ্চয়ই অভিনন্দন জানাবে। অনেকে বলে যে এখন আওয়ামী লীগের কিছু লোক যদি আপনার নাগরিক ঐক্যে আসে, আওয়ামী লীগ নেতারা, আপনি কি নেবেন? এখনই যদি আসে তাহলে নেব না, কারণ আমি তাদের সম্পর্কে এখনও ভালো জানি না। যদি আমি আওয়ামী লীগ করেছি, প্রায় অনেককেই চিনি আমি, কিন্তু যিনি আওয়ামী লীগ করেছেন বলে তিনি আর কোনো রাজনীতি করতে পারবেন না, এটা মনে করি না আমি। সেই সুযোগ তাদের থাকবে, আমি চাই বা না চাই সময়ের সাথে সাথে সেই রকম স্কোপ তাদের তৈরি হবে। কিন্তু এখন মানুষের সেন্টিমেন্ট, ইমোশন এগুলো দেখব। আর তাছাড়া যারা আসতে চাইবেন তাদের নামে পেছনে যে 5টা মামলা নেই আমি তো জানি না, সে তো মিথ্যা বলবে। অতএব এই মুহূর্তে এই রকম রিক্রুটমেন্ট আমরা দলগতভাবে নিরুৎসাহিত করছি না, এরকম লাগবে না। জুলাই বিপ্লবে যে গণহত্যা হলো, এটার বিচার কি শুধু শেখ হাসিনার হওয়া উচিত, না শেখ হাসিনার সাথে যে 14 দল ছিল তাদেরও হওয়া উচিত? অপরাধ বিবেচনায়, মানে এখন যেমন ধরেন গ্রেপ্তার করে সবার নামে মার্ডার কেস দিয়ে দিয়েছে। এখন আপনি বললেন ওই ব্যবসায়ী সালমান রাজুর মার্ডারের মামলা তার নামে, সে কি আর মার্ডারে গেছে নাকি? সে কি হুকুমের আসামি? তাহলে কোন মামলা, কোন খুন, এগুলো আসবে তো। সেরকম করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নামেও এই সুস্পষ্ট অভিযোগ দরকার। কোনো অপরাধ নেই, শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে তাই তাকে আমি মামলা দেব, এটা কিন্তু হয় না। কারণ হচ্ছে যে ফৌজদারি অপরাধ যেরকম প্রমাণিত হলে তার সাজা হবে সে নিয়ে কোনো প্রশ্ন নেই, সেজন্য তার রাজনীতি করা নিষিদ্ধ হতে পারে। কিন্তু মামলাটা যদি আপনি এরকম করে গয়রহ দিতে থাকেন, এমনিতে প্রচুর লেখালেখি হয়েছে যে এই সমস্ত মামলা তো টিকানো যাবে না, কারণ এই মামলাগুলোর কোনো ভিত্তি নাই। ওরকম না হোক সেটা চাই। বাকি অবশ্যই আছে যারা সহযোগী, তাদের অনেকেরই মানে কৃতকর্মের কারণে স্বৈরতন্ত্র শক্তি পেয়েছে, তাদের বিচার হওয়াই উচিত। 4 তারিখের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে দেখা মাত্রে গুলি। সেই মিটিংয়ে 14 দলের সবাই ছিল, তাহলে কি তারাও সম্পৃক্ত না? হ্যাঁ, সেভাবে বলা যায়। এটা আইন কীভাবে বলবে তা আমি জানি না ঠিক। মানে আপনি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ করেছেন, কিন্তু এই কারণে আইন তাদের সাজা দেবে কি না যাবতীয় হত্যাকাণ্ডে দায়ী মনে করে সেটা আমি বলতে পারবো না। যদি আইন তাই বলে তাহলে তাই হবে। আমরা এবার অর্থনীতির প্রসঙ্গে আসি। দেশের অর্থনৈতিক যে সংকট, সেটা মোকাবেলা আপনার পরামর্শ কী হবে? এটাও একটা অনেক বড় প্রশ্ন। আমি এরকম প্রথম দিকে মনে করেছিলাম আমাদের প্রথম সংকট হচ্ছে তারল্য নাই, ব্যাংকে কোনো লিকুইডিটি নাই, মানি ক্রাইসিস, আমাদের রিজার্ভের পরিস্থিতি খারাপ, আমাদের রেমিটেন্সের পরিস্থিতি খারাপ। তো ডক্টর ইউনূস যেহেতু আসছে, নিশ্চয়ই এটার সংকট মানে সমাধান হয়ে যাবে, ওনাকে আন্তর্জাতিক সম্প্রদায় আরও বেশি সাহায্য করবে। অত বেশি সাহায্য করছে না, কিছু করেছে উনি যখন আমেরিকায় গেছেন। এখন যেভাবেই হোক দেশের তারল্য সংকট দূর করতে হবে, দেশে বিনিয়োগ বাড়াবার চেষ্টা করতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে অথবা দেশীয় যারা আছেন তাদেরকে দিয়ে। আর সাধারণভাবে কমন পিপলের জন্য দ্রব্যমূল্য কমাতে হবে।
এই কয়টা ধরে, মানে এটা যদি আবার সিন্ডিকেটকে বন্ধ করতে হবে, আমি অত ভেঙে বললাম না। যদি দ্রব্যমূল্য কমানো যায় মানে সিন্ডিকেট ভাঙতে হবে, এটা ধরে নিতে হবে। এই রকম করে জনগণকে কমফোর্ট দিতে পারলে আর ওইখানে তারল্য বাড়াতে পারলে আমি মনে করি অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। বেকারত্ব আর এই বাংলাদেশের শিক্ষা নিয়ে নাগরিক ঐক্যের প্রস্তাব কি থাকবে? বেকারত্বের ব্যাপারে প্রাথমিকভাবে আমরা একটা কথা বলি, এদের একটা ভাতা দিতে হবে। অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, যেমন আমরা একটা বলি ইউনিভার্সাল বেসিক পে, মানে ধরেন যার কোনো চাকরি নেই, কোনো সহায় সম্বল নেই, একেবারে হ্যান্ড টু মাউথ চাকরি নেই, ওই লোকগুলোর জন্য একটা বেসিক পে রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা বলি একেবারে হতদরিদ্র এরকম মানুষকে মাসে 1,000 টাকা করে দেবো 6 কোটি লোককে। আমাদের ডেটাবেস বলে যে 6 কোটি মানুষের আসলে ওই অর্থে কোনো ইনকাম নেই। তো এই 6 কোটি মানুষকে 1,000 করে দিয়ে মানে মাসে 6,000 কোটি, বছরে 72,000 কোটি টাকা। এটা রিটার্ন অনেক বড় করে, এটা পাচার হবে না। আর এই যেমন খেয়ে পরে বাঁচতে পারবে, একটা পরিবারে 4টা লোক থাকলে 4,000 টাকা মাসে পাবে, হয়তো 2,500-3,000 টাকার মধ্যে যে সংসার চলবে, 3 মাসে একটা ছাগল বা মানে আরেকটা রিইনভেস্টমেন্টের মধ্যে তারা যেতে পারে। এর সাথে সাথে বেকারত্ব দূর করতে বেলাগুলো পলিসি হতে পারে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এমপ্লয়মেন্টের সুযোগ বাড়াতে হবে। আর আরেকটা যেটা বলে ওই যে সোর্সিং, আউটসোর্সিং তৈরি করা যত বেশি করে পারা যায়। এই ব্যাপারে ডক্টর ইউনূসকে একটা বিরাট ক্রেডিট দেবো আমি। উনি বলেছেন চাকরি খুঁজো না, বরঞ্চ নিজে নিয়োজিত হতে পারে। কেমনি নিয়োগ কীভাবে বাড়ানো যায়, নিজে সেটা করো, এটা করতে হবে। আমরা জনগণের সাথে একটু, জনগণের যোগাযোগের সাথে একটু কথা বলি। এই যে বাংলাদেশের রাজনীতিবিদরা সব সময় দেখি যে জনগণ থেকে কিছুটা দূরে থাকে, ফাঁকি দেয় বলা যায় জনগণের সাথে তাদের যে সম্পর্ক, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তাদের দুর্বলতার বিষয়। আমি আমার কথা বলবো, আমি ফাঁকি দিই না। ফাঁকি দিই না মানে কি, এখন ধরেন একটা লোক একটা সংকটটি আমার কাছে এসছে, তার সংকটটা জেনুইন, কিন্তু আমি কিছু করতে পারবো না এটা। আর এখন এরকম একটা পরিস্থিতি হয়েছে, সরকারটা বদলে যাওয়ার পরে, যেহেতু আগের সরকারের বিরুদ্ধে আন্দোলনটা খুব তীব্রভাবেই করেছি, মনে করি এই সরকার তো আমাদেরই সরকার, খুব তদবির আসে। তো তদবির আমি তো কিছু করার লোক নই, আমি কী করতে পারি? আমি বড় জোর কয়েকটা ফোন করলাম, যদি উনি শোনেন, না শুনলে আমার তো করার কিছু নেই। কিন্তু মানুষ এটা বুঝতেই চায় না। তারা যদি মনে করে যে আমি মানুষকে, জনগণকে উপেক্ষা করছি, তাহলে আমার জন্য সেটা খুবই দুঃখজনক। সেরকম নয়, আমি যতদূর পারি তাদের সহায়তা করতে চাই, চেষ্টা করি। কিন্তু তার মানে একজন ধনী মানুষ যেরকম করতে পারে আমি তো তা পারি না। এটাতে মানুষ ভুল বুঝতে পারে। আমি খুব কমনলি বলছি বা স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে আমি জনগণকে অ্যাভয়েড করি না কোনো সময়। যারা করেন তাদের কোনো নিজস্ব দুর্বলতা আছে। আন্তর্জাতিক বিষয়ে আমরা কয়েকটা বিষয় জানতে চাই আপনার কাছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? মানে ওই যে শেখ মুজিব আমাদের বলতো না, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। যদিও দুনিয়াটা এখন অনেক জটিল হয়ে গেছে, সবার সাথে বন্ধুত্ব আর কারোর সাথে শত্রুতা নয়, এটা মেনটেন করা কষ্ট। কিন্তু তবু আমি এই স্লোগানটা ভালো মনে করি। মানে আজকে বাংলাদেশের সাথে চীনের এই গত 5 মাসে কোনো ইন্টারেকশনই হয়নি। কিন্তু যদি হতো তাহলে কেমন হতো যে তাদের সবচেয়ে বড় কন্টেন্ডার আমেরিকা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিত? আমি মনে করি না। সেই অর্থে আমি মনে করি আমাদের সবার সাথেই সম্পর্ক রাখতে হবে, প্রধান পলিসিটা এটাই হবে। তবে সেইখানেও বাজ বিচার করবার প্রশ্ন আছে। যেমন চীনের যে অর্থনীতির প্যাটার্ন, আমি এটা সাপোর্ট করি না। আমি তো ওই রেজিমেন্টেড অর্থনীতি আগেই বলেছি, ঠিক মনে করি না। আমি মনে করি ইন্ডিভিজুয়ালের উদ্যোগের জায়গা থাকতে হবে, এবং এইটা একটা ওয়েলফেয়ার ইকোনমিতেই সম্ভব। সেইভাবে যদি দেখেন তাহলে ওয়েলফেয়ার দেশগুলোর সাথে আমি সম্পর্ক বেশি করতে চাইব। আর বাকিটা হচ্ছে যে সমস্ত জায়গাতে মানে পারস্পরিক সংঘাত আছে, সেইখানে আমি সরাসরি কোনো পক্ষে নাও নিতে পারি, কিন্তু সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়াবো। যেমন আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি, যেমন আমরা মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলি এবং তাদের মদতদাতা দেশগুলোর আগ্রাসনবাদী নীতি, তার বিরুদ্ধে আছি। যেমন আমরা কাশ্মীরের জনগণের পক্ষে আছি। যেমন আমরা মানে সাম্প্রদায়িকতার ব্যাপারে বিরুদ্ধে আছি, সেটা যেই দেশেই হোক না কেন। এই জায়গাগুলো আমাদের ধরে রাখতে হবে।
ভারত, চীন এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কি করতে পারি আমরা? ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা এখন বেশ কঠিন, কিন্তু আমি এর মধ্যে ফাইন লাইন আছে মনে করি। কারণ আগে হয়তো আওয়ামী লীগ যখন ছিল তখন মানে 10 সুলভ একটা ফরেন পলিসি ছিল। মনে করা হতো যে ইন্ডিয়া বড় দেশ, ওরা যা চাই তাই দিয়ে দেওয়া উচিত, এবং তাই করেছে। এখন যে আমরা দিচ্ছি না, এখন যে আমরা বলছি আমরা আমাদের মতো করব, তাই বলে ইন্ডিয়া 5 মাসে একটা হুলস্থুল করেনি, কিচ্ছু করতে পারেনি আমাদের। আমি মনে করি যে যদি আমরা বুঝে শুনে সফটলি, কোনো অহমিকার কথা বলছি না, আমরা আমাদের পজিশনে দাঁড়িয়ে থাকি, সামনে চলতে থাকি, আমরা চলতে পারবো। এবং তার সাথে যদি ইন্ডিয়া বন্ধুত্ব করতে রাজি হয়, আমি মনে করি রাজি হতে হবে, কারণ আমাদের এখানকার জন্যও স্বার্থ আছে। আমাদের ভিসা বন্ধ করে দেওয়ার পরে কলকাতার হসপিটাল মার্কেটগুলো খাকা করেছে, ওই রকম পরিস্থিতি আছে। সেই কারণে আমি মনে করি যে আমরা একদমই ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, নিজের সম্মান নিয়ে পলিসি করা উচিত, এবং ইন্ডিয়াকে বলা উচিত, দেখো আমরা তোমাদের শত্রু নই, তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, যদি তুমিও আমাকে বন্ধু হিসেবে নিতে পারো। হতে পারে এটা। আর চীনের সাথে তো আমাদের সম্পর্ক হতেই পারে, বিকজ চীনের সাথে অনেক ব্যাপারে আমাদের স্বার্থ মিলবে, সেই জায়গাগুলো দেখে দেখে মিলব। তার সাথে আমার আদর্শিক বন্ধুত্ব হওয়ার খুব জায়গা নেই। আমরা একেবারে শেষ দিকে এসেছি। আপনার মতে নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী কি হওয়া উচিত? তার জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে, যেটা আপনি সবচেয়ে বড়। তাহলে আমি একটাই বলবো, তো শেষে বলি জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসাটা নিখাদ, এই ভালোবাসাটা জ্ঞান সমৃদ্ধ, শুধু আবেগ নয়। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে আর কি? মানে সবসময় জন্যই হয় কি, তরুণ মানে হলো যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। লড়াইটা তারাই করতে পারে। আবার এও আমি সাথে সাথে বলি, আমাদের তরুণ মানে আমাদের দেশের বুদ্ধিজীবী। আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা জ্ঞানে যে জায়গায় আছে, আমাদের শ্রমিক বা কৃষক তো তার নাই। ফলে গণতান্ত্রিক আন্দোলনের বা সমাজ পরিবর্তনের লড়াইয়ে এই ছাত্ররাই ভ্যানগার্ড। আমি বলছি রাজপথের লড়াইয়ে তারা অগ্রণী সৈনিক, আবার দেশ গঠনেও তারাই ভ্যানগার্ড হতে পারে। আমি তাদের কাছে এটাই প্রত্যাশা করি। নয়া দিগন্তর পাঠক এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। নয়া দিগন্ত আজকাল ভালো করছে, আমি শুনেছি। আমি অত রেগুলার কিন্তু পত্রিকাটা পড়ি না। আর দিনটা কীরকম হচ্ছে, দিন দিন মানুষ অনলাইনের উপরে নির্ভরশীল বিষয় আছে। মানে আগে আমি হয়তো পারলে যতগুলো পত্রিকা আছে সবই একবার করে চোখ বুলাতাম, এখন সেটা হয়ে ওঠে না। তারপরেও নয়া দিগন্ত ভালো করছে, এটা আমি সবার কাছে শুনি, মাঝে মাঝে পড়েও দেখেছি। পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে নয়া দিগন্ত তার এই মেধা সময় পরিপূর্ণভাবে কাজে লাগাবে, এইটা আমার তাদের কাছে প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো লাগলো আমার আপনাদের সাথে কথা বলে।